আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। তোমরা একটা কাজ করো, সেটা হলো প্রথমে একটি পরীক্ষা দিয়ে নাও। গতকালকে যা আলোচনা করলাম তার উপর আমি কিছু প্রশ্ন দিয়েছি। আসো এই প্রশ্নগুলো নিয়ে একটু সলভ করি। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্নটা প্রথম প্রশ্নটা হচ্ছে যে তাশখন্দ চুক্তি কত সালে হয়? বলো, এটার উত্তর কি? তাশখন্দ চুক্তি কত সালে হয়? 1966 সালে। 1966 সালের 10 জানুয়ারি। গুড। কোনো বই টই দেখবে না, আমি যখন প্রশ্ন করব উত্তর দিয়ে দিবে। তাশখন্দ চুক্তি হয় 1966 সালে 10 জানুয়ারি। এটি 1965 সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ বলা হয়। সেই যুদ্ধের পরিপ্রেক্ষিতে এটা একটা শান্তি চুক্তি। তো আচ্ছা, এবার আসো। পাক ভারত যুদ্ধ হয়েছে মোট 5 বার। একবার হয়েছে 47-48 সালে, একবার হয়েছে 65 সালে, একবার হয়েছে 71 সালে, একবার হয়েছে 84 সালে, একবার হয়েছে 99 সালে, 99-এ। তো 71 সালের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা হচ্ছে বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ সেটি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একদম শেষ প্রান্তে 1971 সালের ডিসেম্বর মাসের 3 তারিখে ভারত বাংলাদেশের ভিতর ঢুকে এই যুদ্ধে অংশগ্রহণ করে। মূলত তখন এই যুদ্ধটা ভারত পাকিস্তান যুদ্ধে রূপ নেয়। তো এই যুদ্ধটার পেছনে অবশ্য কারণ ছিল যে, আহ, কারণটা হলো পাকিস্তান ভারতের 11টা বিমান ঘাঁটি চিহ্নিত করে তার উপর আক্রমণ করেছিল। সেই কারণেই ভারত আবার বাংলাদেশের ভিতর ঢুকে এই যুদ্ধটায় অংশ নিল। সেই কারণে এই যুদ্ধটা হয় আর কি, 71-এর যুদ্ধটা। সেই যুদ্ধটা শেষ হয় সিমলা চুক্তি মধ্য দিয়ে। তাহলে 72 সালের যে সিমলা চুক্তি, এটা কোন কোন দেশের মধ্যে হয়েছে? পরের প্রশ্ন। 72 সালের সিমলা চুক্তি আহ, কোন দুই দেশের মধ্যে? ভারত পাকিস্তান। ভারত পাকিস্তান। এটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। এই চুক্তিটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তিকারী চুক্তি। আচ্ছা, এর পরের একটা প্রশ্নটা হচ্ছে, ইসরায়েলকে ডিজুর স্বীকৃতি দেওয়া প্রথম দেশ কোনটি? তিন সোভিয়েত নাম্বার। ইউনিয়ন। সোভিয়েত সোভিয়েত ইউনিয়ন ইউনিয়ন। স্যার। গুড। সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করে কোন দেশ থেকে, বলো? ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করে কোন দেশ থেকে? ইউকে। না, ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করে আলজেরিয়া থেকে। তোমাদেরকে কালকে এটা আমি লিখাই নাই, কিন্তু বলেছিলাম কি বলতো, যে জি স্যার, প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশকে আলজেরিয়া। আর যখন আমি বলেছিলাম ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ আলজেরিয়া, তখনই আমি এটা বলেছিলাম যে আলজেরিয়া থেকেই তো ফিলিস্তিন স্বাধীনতা ঘোষণা করেছিল। ওকে। ভারতের যে রাজ্যটি দাবি করে চীন, বলো ভারতের কোন অরুণাচল। রাজ্য চীন দাবি করে? অরুণাচল প্রদেশ। অরুণাচল। অরুণাচল, এই রাজ্যটা দাবি করে চীন। চীন ও ভারতের মধ্যে কাশ্মীরের সীমারেখার নাম কি? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি। গঙ্গার পানি বন্টন চুক্তি বাংলাদেশের কোন সরকার প্রধান প্রথম করেছিলেন? জিয়াউর রহমান। রহমান। জিয়াউর রহমান। এটি জিয়াউর রহমান করেছিলেন কত সালে বলো তো? 1961 সালে। হুম, 61 কত? 76। না, এটা 1977 সাল। ও সাত। 76-এ তো বাংলাদেশ কি করলো? 77, 77। 76-এ বাংলাদেশ জাতিসংঘের কাছে দাবি তুললো, জাতিসংঘের কাছে দাবি তো। দাবি তুললো। হ্যাঁ। এবার আসো, ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি কত সালে হয়? ভারতের সাথে বাংলাদেশের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট কত সালে হয়? ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট কত সালে হয় বলো? ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয় 1974 সালে। সালে। আচ্ছা, এই দুটা পড়াই নাই, বাট পড়া উচিত। তোমরা কেউ পারলে তো ভালো, না পারলেও ক্ষতি নেই। সেটি হলো, জেনোসাইড কনভেনশন কবে স্বাক্ষরিত হয়? জেনোসাইড কনভেনশন কবে স্বাক্ষরিত হয়?
মনে রাখবা জেনোসাইড কনভেনশন একটা আছে, জেনোসাইড প্রোটেকশনের জন্য, প্রিভেন্টের জন্য একটা কনভেনশন আছে, যেটা 1948 সালে স্বাক্ষর হয় এবং এই কনভেনশনটা 1951 সালে কার্যকর হয়। আচ্ছা, জেনেভা কনভেনশন আছে, যুদ্ধ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি হচ্ছে জেনেভা কনভেনশন। 4টা জেনেভা কনভেনশন আছে, 1864 সালে একটা, তারপরে 1906 সালের একটা, 1929 সালের একটা, 1949 সালের একটা। এই যে জেনেভা কনভেনশন গুলো, সেই জেনেভা কনভেনশন গুলোর মধ্যে 4 নম্বর যে জেনেভা কনভেনশন, সেটার বিষয়বস্তু হচ্ছে সিভিল, বেসামরিক লোকদেরকে হ্যাঁ সুরক্ষা। সিভিল। এইটা একটু মনে রাখবা, বেসামরিকদের সুরক্ষা, প্রোটেকশন অফ সিভিলিয়ান, প্রোটেকশন অফ সিভিলিয়ান। তোমরা যারা কনফিডেন্সে ভর্তি আছো, ভর্তি নেই, যারা ফ্রি ক্লাস করছো, তোমরা নিশ্চয়ই জানো যে কনফিডেন্সে একটা এক্সক্লুসিভ এক্সক্লুসিভ একটা প্রোগ্রাম আছে কনফিডেন্সের। সেটি হচ্ছে অফলাইন, অবশ্যই সেটি ফাউন্ডেশন কোর্স। আচ্ছা লিমা, এটা নিয়ে আমি ক্লাস শেষে রাত দেখি একটা তোমাদের ছোট্ট 2-3 মিনিটের একটা ভয়েস দেওয়া যায় কিনা। ওকে, তো ফাউন্ডেশন কোর্সের ঘটনাটা কি ঘটছে দেখো। ফাউন্ডেশন কোর্সে দুর্দান্ত পড়াশোনা হয়, রিটেন স্টাইলে পড়াশোনা হয় এবং ছেলেমেয়েরা ব্যাপক পড়াশোনা করছে। তাদের ক্লাসগুলো হয় রিটেন স্টাইলে, ইলাবোরেটলি। ক্লাসের চাইতে বড় ব্যাপার যে কোর্সটাকে কেন্দ্র করে তারা প্রচুর হোমওয়ার্ক করে। একটা ক্লাসে পরে তারা 12 ঘন্টা 14 ঘন্টা করে ওই ক্লাসের উপর পড়াশোনা করে। এতে কি হচ্ছে যে ওদের রাইটিং স্কিল বাড়ছে, তাদের ইনফরমেশন গ্যাদারিং তারা বেশি করছে। ডেফিনেটলি তারা এইটার একটা ফল রিটেন পরীক্ষায় পাবে, তারা অন্যদের চাইতে ভালো পরীক্ষা দিবে। তো ফাউন্ডেশন ব্যাচে যারা আছে তাদের মধ্যে যারা আবার আহ, সর্বশেষ 5টা পরীক্ষায় 60% মার্কস পায়, তাদেরকে নিয়ে আবার আমাদের এমডি, আমাদের সবার শ্রদ্ধেয় রাজু ভাইয়া, তিনি আবার টার্গেট গ্রুপ একটা করেছেন। সেই টার্গেট গ্রুপে আসার নিয়ম হচ্ছে 60% মার্কস পেতে হবে পরীক্ষায়। তো টার্গেট গ্রুপ আমরা একটা তৈরি করেছি, সেই গ্রুপের যারা মেম্বার হতে পেরেছে আর কি ভালো পরীক্ষা দিয়ে, তাদেরকে রাজু ভাই একটা রিসোর্টে নিয়ে যাচ্ছেন আগামী 23-24 তারিখের মধ্যে কোনো একটা দিন। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে একটা রিসোর্টে। এটা রাজু ভাই জাস্ট তার ব্যক্তিগত ক্যাপাসিটিতে তিনি তার পক্ষ থেকে সেটি তিনি করছেন, একটা আয়োজন। তো বিভিন্নভাবে ইন্সপিরেশন দেয়া হচ্ছে, বিভিন্নভাবে ইন্সপিরেশন দেয়া হচ্ছে এবং ওরা খুব ভালোও করছে। তো তোমাদের যদি কখনো ভবিষ্যতে কারো ইচ্ছা হয়, যারা আমাদের কনফিডেন্সে এখনো যুক্ত হওনি, চাইলে ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে পারো। আমাদের আহ, ঢাকার ব্রাঞ্চগুলো, ঢাকার বাইরের ব্রাঞ্চগুলোতেও ফাউন্ডেশন কোর্সে ভর্তি চলমান আছে। 48তম এখন ব্যাচে ভর্তি হচ্ছে, 47তম ব্যাচে ভর্তি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওটা একটা লিমিটেড টাইমে ভর্তি হয়। ওকে, তো এই প্রশ্নগুলো তোমরা অনেকেই সবাই ভালোই উত্তর করেছো। যারা উত্তর করো নাই স্যার তারাও এগুলো উত্তর পারবে, আমি জানি। তোমরা টেকনিক্যাল স্যার কারণে হয়তো উত্তর করো নাই। ফাউন্ডেশন ফাউন্ডেশন কোর্সে কি অনলাইনেও ভর্তি চলতেছে? না 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 না, অনলাইনে সম্ভব নয়, কারণ আমাদের যে প্ল্যান প্রোগ্রাম সেটা অনলাইনে করা সম্ভব নয়, যে কারণে আমরা অনলাইনে ফাউন্ডেশন কোর্সটা অফার করি নাই। আসো, আজকে আমরা আলোচনা করব কি, আজকে আমরা আলোচনা করব পরিবেশগত ইস্যু। আজকে আমরা পড়াশোনা করব পরিবেশগত ইস্যু। কি আলোচনা করব? পরিবেশগত ইস্যু, হ্যাঁ। তো পরিবেশগত ইস্যুর আসলে মূল চ্যাপ্টারটার নাম তোমাকে বলি। মূল চ্যাপ্টারটার নাম হচ্ছে পরিবেশগত ইস্যু এবং কূটনীতি। দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হলো পরিবেশগত ইস্যু আর একটা হচ্ছে কূটনীতি। এখন আসো যে এই চ্যাপ্টারটার গুরুত্ব কতখানি খেয়াল করো। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আইএ আইএ প্রিলির সিলেবাসে কি বলা আছে? আইএ প্রিলির প্রিলির সিলেবাসে বলা আছে যে 4 মার্কসের প্রশ্ন হবে এখান থেকে। ঠিক আছে, পরিবেশ এতটাই গুরুত্বপূর্ণ যে ডেলি সায়েন্স রেজাল্ট, ডেলি সায়েন্স তোমাদের আছে না, ডেলি সায়েন্স, এই যে ইয়েস। সাধারণ বিজ্ঞান, সেখানেও একটা প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। ইভেন জিওগ্রাফি যেটা আছে, জিওগ্রাফি, এই জিওগ্রাফিতেও কিন্তু একটা দুটা প্রশ্ন এই পরিবেশ নিয়ে হয়। তাহলে দেখো যে এখান থেকে কিন্তু 6টা প্রশ্ন করার সুযোগ আছে হচ্ছে প্রিলি পরীক্ষায়।
ছয়টা প্রশ্ন। তো অনেক সময় ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে চারটা প্রশ্ন হয় না, দুটা হয়, তিনটা হয়, কিন্তু অনেক সময় বিজ্ঞানে এবং ভূগোলে কিন্তু আবার বেশি প্রশ্ন হয়। আমি প্রতি বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাকে দেখাতে পারবো যে মানে চারটা প্রশ্ন হয় এবং সাতটা আটটা পর্যন্ত প্রশ্ন এই এনভায়রনমেন্ট এই চ্যাপ্টার থেকে হয়েছে। তো এটা দুটো বিষয় আছে, একটা হলো পরিবেশগত ইস্যু আর একটা হচ্ছে পরিবেশগত কূটনীতি। আমরা ইস্যুটা আজকে আলোচনা করব এবং কূটনীতি আগামী মাসে আলোচনা করব। কূটনীতি আগামী মাসে আলোচনা করব। আচ্ছা, জুমে অ্যাড হচ্ছে যারা আমাদের ভর্তি হওয়া স্টুডেন্ট, তারা হচ্ছে যে জুমে জুমে ক্লাস করছে, যারা ভর্তি হয়েছে তারা জুমে ক্লাস করছে। ওকে, এবার আসা পরিবেশগত ইস্যু ও কূটনীতি থেকে। তাইলে একটা জিনিস আমরা বুঝলাম যে পরিবেশগত ইস্যু ও কূটনীতি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটা নিয়ে রিটেনেও প্রশ্ন করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ওকে, এই যে নীলক্ষেতে আগামীকালকে আমি হচ্ছে যে রিটেনে এই কোর্সটা পড়াবো, আমাদের যে 46তম রিটেন ব্যাচ তাদেরকে এই কোর্সটা আমি পড়াবো। ওকে, আসো আমরা শুরু করি। যেহেতু আমরা পরিবেশগত ইস্যু আজকে আলোচনা করব, সবার আগে আমরা জানবো হচ্ছে পরিবেশ জিনিসটা কি। টপিক নেম দাও পরিবেশ। টপিক নেম খাতায় সবাই লিখো পরিবেশ। পরিবেশ কাকে বলে? পরিবেশ কাকে বলে? পরিবেশ, প্রথম কথাটা লিখো। দেখো এই লাইনটা পড়তে পারছো কিনা, যে এনভায়রনমেন্ট, এটা তো একটা ইংরেজি শব্দ। লিখো যে এনভায়রনমেন্ট শব্দটি এসেছে, এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ, ফরাসি শব্দ এনভাইরন থেকে। এই শব্দটা মনে রাখবে, এনভাইরন থেকে, ফরাসি শব্দ এনভাইরন থেকে। সম্ভবত কনফিডেন্সে বই এটা জার্মান শব্দ লিখে আছে, এটি ফরাসি শব্দ হবে। হ্যাঁ, তাহলে ইংরেজি যে এনভায়রনমেন্ট শব্দটি, সেই শব্দটা এসেছে কোন শব্দ থেকে? এনভায়রন শব্দ থেকে। এনভায়রন শব্দটা কি? ফরাসি। কোন ভাষার শব্দ? ফরাসি ভাষার শব্দ। এখন এই যে এনভায়রন, এটার অর্থ কি? পরের তথ্য লিখো, পরের তথ্য লিখো। এনভায়রন অর্থ, এনভায়রন অর্থ টু সারাউন্ড, টু সারাউন্ড। আমি সারাউন্ড শব্দটা লিখি, এখানে লিখে আছে এন সার্কেল। সারাউন্ড শব্দটা আরেকটু সহজ আমার কাছে মনে হয়, সে কারণে আমি এটাকে সারাউন্ড লিখলাম। সারাউন্ড মানে কি? চারপাশ, তাই না? চারপাশ। তাহলে বলো তো পরিবেশের আমরা সংজ্ঞা কি বলতে পারি? আমরা পরিবেশের সংজ্ঞা কি বলতে পারি? ছোটবেলায় পড়েছো কিন্তু, ছোটবেলায় তোমরা পরিবেশের সংজ্ঞাটা পড়েছো। স্যার, যে পারিপার্শ্বিক অবস্থা মানুষ এবং অন্যান্য জীব বেঁচে থাকে যার উপর নির্ভর করে সেটাই তো পরিবেশ। আচ্ছা, সোজা কথা। এনভায়রন অর্থ টু সারাউন্ড, এটা লিখেছো। এবার নিচে লিখো অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ। লিখো অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ। এটাই তো প্রাইমারি স্কুলে পড়েছো। পরিবেশ কাকে বলে? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই পরিবেশ। হ্যাঁ, এখন এই যে ছবিটা তুমি দেখো, এটা মনে করো তুমি, এটা হচ্ছে তুমি। তাহলে তোমার পাশে কি কি আছে দেখতে পাচ্ছ? তোমার পাশে পাশে এই যে প্রাণী আছে, গাছ আছে, মানুষ আছে। হ্যাঁ, তোমার পাশে গাড়ি আছে, তোমার পাশে মাটি আছে, অনেক কিছু আছে, চেয়ার টেবিল, অনেক কিছু আছে। দেখো একটা জিনিস খেয়াল করে, এখানে যে জিনিসগুলো না আছে তোমার আমার চারপাশে, এটা তুমি বা আমি, আমার চারপাশে যা কিছু আছে তাই নিয়েই পরিবেশ। এখন এই তোমার এবং আমার পাশে, তোমার এবং আমার পাশে যা কিছু আছে সেটাকে কিন্তু আমরা দুটা ভাগে আবার ভাগ করতে পারি। যেমন ধরো এখানে মানুষ আছে, এখানে হাতি আছে, এখানে জীবজন্তু আছে, এখানে ছাগল আছে, এখানে গাছ আছে। এই যে জিনিসগুলান, এগুলো হচ্ছে জীব। এগুলো কি? জীব। আর অন্যান্য যে জিনিসগুলো দেখতেছো সেগুলো হচ্ছে কি? অজীব। সেগুলো জীব না, হ্যাঁ, জড়, অজীব। তাইলে আমরা নিচে একটা কথা বলবো যে পরিবেশের উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। তো পরিবেশের উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়। পরিবেশের উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, এক জীব দুই অজীব। পরিবেশের উপাদানকে দুটি ভাগে ভাগ করা হয়, এক জীব দুই অজীব। বলো লেখা হয়েছে কিনা? পরিবেশের উপাদানকে দুটি ভাগে ভাগ করা হয়, এক জীব দুই অজীব। তারপরে লিখো
জীব ও অজীবের মধ্যে যে সম্পর্ক, জীব ও অজীবের মধ্যে যে সম্পর্ক, জীব ও অজীবের মধ্যে যে সম্পর্ক তাকে বলা হয়, বাস্তু সংস্থান। বাস্তু সংস্থান, ইকোসিস্টেম, তাকে বলা হয় বাস্তু সংস্থান, ইকোসিস্টেম। তারপরের তথ্য লিখো, এ সংক্রান্ত জ্ঞান, এ সংক্রান্ত জ্ঞানকে বলা হয়, এ সংক্রান্ত জ্ঞানকে বলা হয় ইকোলজি। এ সংক্রান্ত জ্ঞানকে বলা হয় ইকোলজি। এরপরে লিখবে, ইকোলজি সম্পর্কে প্রথম আলোকপাত করেছেন, ইকোলজি সম্পর্কে প্রথম আলোকপাত করেছেন, আলোকপাত করেছেন আর্নেস্ট হেইকেল। আর্নেস্ট হেইকেল, এই নামটা একটু মনে রেখো। ইকোলজি নিয়ে প্রথম ধারণা যিনি দিয়েছেন তিনি আর্নেস্ট হেইকেল, একজন জার্মান প্রাণীবিজ্ঞানী। দেখো এইটুকু তথ্য লিখা হয়েছে কিনা। জি স্যার। প্রথম কথা বলেছি যে এনভায়রনমেন্ট, এই শব্দটার উৎপত্তি হয়েছে একটা ফরাসি শব্দ থেকে, শব্দটা হলো এনভায়রন। এনভায়রন অর্থ চারপাশ, টু সারাউন্ড, অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে পরিবেশ। পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এই যে পরিবেশ, চারপাশে যা কিছু আছে তাই পরিবেশ। পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, এক জীব, দুই অজীব। জীব ও অজীবের যে সম্পর্ক সেটি বাস্তু সংস্থান। এই বিষয়ে যে নলেজ, জ্ঞান, সেটাকে বলে ইকোলজি। ইকোলজি সম্পর্কে প্রথম আলোকপাত করেছেন আর্নেস্ট হেইকেল। আশা করছি এটুকু লিখতে পেরেছো। এখানে কোনো গুরুত্বপূর্ণ তেমন কথা নেই, বাট আমাদেরকে এটা জানতে হবে, আমাদেরকে জানতে হবে যে পরিবেশ জিনিসটা কি। এবার আসো যেটা নিয়ে আজকের টপিক মূল আলোচনা করব, সেটি হলো পরিবেশগত ইস্যু। পরিবেশগত ইস্যু, পরিবেশগত ইস্যু কাকে বলে এটা দ্রুত লিখে ফেলো। পরিবেশ বিষয়ক সমস্যাগুলোকে বলা হয় পরিবেশগত ইস্যু। হোয়াট ইজ এনভায়রনমেন্টাল ইস্যুস? এনভায়রনমেন্টাল ইস্যুস মিনস প্রবলেমস রিলেটেড টু এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের সাথে রিলেটেড সমস্যাগুলোকে বলা হয় পরিবেশগত ইস্যু। বর্তমান বিশ্বের প্রধান পরিবেশগত ইস্যুগুলো হলো, আমি এখানে 5টা প্রধান পরিবেশগত ইস্যু লিখেছি। খাতায় দ্রুত নিচে নিচে লিখো যে কি কি পরিবেশগত ইস্যু আমি এখানে লিখেছি। খুব দ্রুত লিখে লিখে ফেলবে। যারা ফ্রি ক্লাস করছো তারাও খাতা কলম নিয়ে বসবে, সুন্দর করে লিখে ফেলবে। পুরো ক্লাসটা করো, দেখো পরিবেশগত ইস্যু নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। দেখো, আশা করছি লেখা হয়েছে। তুমি এই ছবিটার দিকে একটু তাকাও, তাইলে বুঝতে পারবা যে আমরা কি সংকটে আছে। এটা কি খেয়াল করছো, পৃথিবী কান্নাকাটি করতেছে? হুম, এই যে পৃথিবী থেকে দুটো চোখ বানায় দেওয়া হয়েছে, বুঝছো? এখানে দুটো চোখ বানায় দেওয়া হয়েছে। এটাকে একটু এভাবে দিলে ওই কান্নার কান্নার একটা ভাব চলে আসে। হ্যাঁ, এখানে তো একটু এই যে অশ্রু পড়ছে সেটাও দেখানো হয়েছে। পৃথিবী কান্নাকাটি করছে কেন? কারণ এই পৃথিবী আজ সমস্যায় জর্জরিত। এই সমস্যাটাই, এই পরিবেশ বিষয়ক যে সমস্যাগুলো, যে সমস্যায় পৃথিবী জর্জরিত, সেই সমস্যাগুলোকেই বলা হয় হচ্ছে পরিবেশগত ইস্যু। যে সমস্যার প্রধান সমস্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। যে সমস্যার আরেকটা বড় সমস্যা হচ্ছে ওজোন লেয়ার ডিপ্লেশন, ওজোন স্তরে ক্ষয়। এনভায়রনমেন্টাল পলিউশন বিভিন্ন রকম, এটি একটি বড় সমস্যা। ডিফরেস্টেশন একটি বড় সমস্যা, এবং মরুকরণ, ডিজার্টিফিকেশন একটি বড় সমস্যা। মরুকরণ, মরুকরণ একটি বড় সমস্যা। বলো, মরুভূমি কাকে বলে? আচ্ছা, মরুভূমি কাকে বলে বলতে হবে না, তোমরা বলো বিশ্বের সবচেয়ে বড় মরুভূমির নাম কি? সার স্যার, সারা মরুভূমি। যারা আমার ক্লাস করেছো প্রথম দিকে, মানচিত্রের ক্লাস, তাদের তাদের জানার কথা যে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম হচ্ছে
অ্যান্টার্কটিক। আন্তর্জাতিক স্যার। এটা আমি বলেছি। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আর্কটিক। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে সাহারা। এই দুটা কোল্ড, এইটা হট। হট ডেজার্ট হিসেবে সবচেয়ে বড় কে? হট সাহারা। ডেজার্ট হিসেবে সবচেয়ে বড় হচ্ছে সাহারা। কিন্তু এটাও সাহারা তুমি সিরিয়াল করলে 3 নম্বরে। আসলে মরুভূমি বললেই আমাদের মাথায় কাজ করে বালি। হ্যাঁ, বালুময় এলাকা, মাঝে মাঝে খেজুর গাছ, উট চলাফেরা করবে এরকম এলাকা। কিন্তু না, মরুভূমি হচ্ছে সেই এরিয়া, দ্য এরিয়া হুইচ রিসিভস লেস দেন 10 ইঞ্চি প্রিসিপিটেশন ইন এ ইয়ার। বছরে এই যে বৃষ্টিপাত যে হয় না, এই গড় বৃষ্টিপাত 10 ইঞ্চির কম, 25 সেন্টিমিটারের কম, 250 মিলিমিটারের কম, এরকম এলাকাকে বলা হয় হচ্ছে মরুভূমি। মরু। সেখানে গাছ থাকলেও মরুভূমি, খেজুর গাছ থাকলেও মরুভূমি, না থাকলেও মরুভূমি, উট চলাফেরা করলেও মরুভূমি, না করলেও মরুভূমি। সেটা বৃষ্টির হ্যাঁ, উপর ডিপেন্ড করে। রাইট, বৃষ্টির উপর ডিপেন্ড করে, বৃষ্টিপাতের উপর। তাহলে বলো, পরিবেশগত ইস্যু কি? পরিবেশগত ইস্যু হচ্ছে প্রধান পরিবেশ বিষয়ক সমস্যাগুলো। পরিবেশ বিষয়ক ইস্যু আমি এখানে 5টা লিখেছি। এবার আসো আমরা এই যে গ্লোবাল ওয়ার্মিং, এইটাই ডিটেল আলোচনা করব। তো এই গ্লোবাল ওয়ার্মিং আলোচনা করতে গেলে আমাদের কতগুলো বিষয় জানতে হবে। প্রথমে টপিক নেম দেওয়া হচ্ছে গ্রিন হাউস। টপিক নেম দিবে গ্রিন হাউস। গ্রিন হাউস টপিক নেম। টপিক নেম হচ্ছে গ্রিন হাউস। ছবিটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। কাঁচের একটা ঘর, ঘরের মধ্যে কিছু প্ল্যান্ট এখানে আছে। এটা একটা কাঁচের ঘর, এই ঘরটাকে বলা হচ্ছে গ্রিন হাউস। তো গ্রিন হাউস কি? গ্রিন হাউস হচ্ছে কাঁচের তৈরি ঘর। পরের তথ্য লিখে নাও। গ্রিন হাউস কি? এক হচ্ছে গ্রিন হাউস হচ্ছে কাঁচের তৈরি ঘর। দ্বিতীয় কথা হচ্ছে শীতপ্রধান দেশগুলো এই ঘর তৈরি করে শাকসবজি উৎপাদনের জন্য। শীতপ্রধান দেশগুলো এই ঘর তৈরি করে। গ্রিন হাউস কি? কাঁচের তৈরি ঘর। কত সহজ কথা না? এই প্রশ্নটা কিন্তু বিজ্ঞানে করেছিল 37th বিসিএস এ, 37 বা তার কাছাকাছি, আগে একটা বা পরে একটা হতে পারে। এই বিসিএস এ প্রশ্ন করেছিল গ্রিন হাউস কি। গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি ঘর। গ্রিন হাউস হচ্ছে কাচের তৈরি ঘর। শীতপ্রধান দেশগুলো এই ঘর তৈরি করে শাকসবজি উৎপাদনের জন্য। লিখে ফেলো। এখন কথা হচ্ছে যে এই ঘর কেন তৈরি করে? এই গ্রিন হাউস তৈরি করার প্রয়োজন কেন পড়লো? গ্রিন হাউস তৈরি করার প্রয়োজন পড়লো কারণ হচ্ছে শীতপ্রধান যে দেশগুলান সেই দেশগুলোতে শাকসবজি উৎপাদন করার জন্য যে একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার, ওয়েদার দরকার, সেটি থাকে না। একটা কনজেনিয়াল টেম্পারেচার, একটা প্রয়োজনীয় তাপমাত্রা প্রয়োজন শাকসবজি গাছ ঠিক মতো বেড়ে ওঠার জন্য, ফসল দেওয়ার জন্য, সেই রকম টেম্পারেচার ওখানে থাকে না। তো যে কারণে সেই দেশগুলান কি করে? কাচের ঘর তৈরি করে তার ভিতরে শাকসবজি রোপণ করে। এই কাচের ঘরটা সূর্যের তাপ যে আসে সেটাকে ধরে রাখে, ঘরের ভিতর ট্র্যাপ করে রাখে। এই ট্র্যাপ করে রাখে ভিতরের টেম্পারেচার। এই এই কারণেই তারা কাচের ঘর তৈরি করে ওই শাকসবজি উৎপাদন করে। এখানে কিভাবে বিষয়টা কাজ করে? বিষয়টা হলো যে সূর্যের যে আলো, সানলাইট, এই সূর্যের আলোটা এই দেখছো ওয়েভ ওয়েভ আকারে এখানে ভিতরে চলে আসে। ঠিক আছে, ওয়েভ আকারে এখানে ভিতরে চলে আসে। এটা ওয়েভ আকারে ভিতরে চলে আসে এবং সূর্যের যে এই যে যে ওয়েভ, এই ওয়েভটা কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। ক্ষুদ্র ওয়েভ হলে তার ভেদ করার ক্ষমতাটা বেশি হয়। এই কাঁচের দেয়াল টেয়াল ভেদ করে সূর্যের এই যে লাইট এখানে চলে আসে। হ্যাঁ, এবার কি হয় যখন লাইটটা ভিতরে আসতেছে, সানলাইট যেটা আসতেছে সেটা হচ্ছে যেখানকার যে প্ল্যান্ট গুলো আছে তারা সেটাকে অ্যাবজর্ব করে, হ্যাঁ, শোষণ করে। শোষণের পরে তো বিকিরণ স্বাভাবিকভাবে ঘটবে। এবার যখন এই আহ, তাপে তাপে পরিণত হয়, এই আলো থেকে যে তাপ হয়, হ্যাঁ, লাইট হিট হয়ে যায়। এই হিটটা যখন বের হতে চায় তখন এই কাঁচের দেয়ালটা বাধা দেয়। কাঁচের দেয়াল ভেদ করে আর ওই হিট বের হতে পারে না। এই যে ঘরের ভিতর তাপটা ট্র্যাপ হয়ে থাকছে, এ কারণে বাইরের দিকে টেম্পারেচার অনেক কম, হয়তো -ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ভিতরে শাকসবজি উৎপাদনের মতো একটা প্রয়োজনীয় তাপমাত্রা আটকে রাখা যাচ্ছে।
এই কারণে ওরা গ্রিন হাউস তৈরি করে। তাহলে গ্রিন হাউস তৈরি করে কেন? ওই যে শাকসবজি উৎপাদনের জন্য। গ্রিন হাউসের কাজটা কি? কাজটা হচ্ছে, গ্রিন হাউসের কাজটা হচ্ছে তাপকে ট্র্যাপ করে রাখা। সূর্যের যে আলোর সাথে যে তাপ আসতেছে সেটাকে তাপ মানে ট্র্যাপ করে রাখা, আটকে রাখাটাই হচ্ছে গ্রিন হাউসের কাজ। আশা করছি গ্রিন হাউস কি ব্যাপারটা বুঝছো, বুঝছো কি না বলো। জি স্যার। এখন যদি একটা ছোট প্রশ্ন লিখতে দেয় 4 মার্কস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বা ধরো অন্য কোনো সাবজেক্টে, সেটা হলো যে গ্রিন হাউস কি, তাহলে এরকম একটা ছবি দিয়ে এই তথ্যগুলো লিখে দিবে এবং এখানকার যে মেকানিজমটা, সেই মেকানিজমটা একটু লিখবে। যে সূর্যের তাপের তরঙ্গ দৈর্ঘ্য ছোট হওয়ায় সেটি সহজেই ঘরে প্রবেশ করে, কিন্তু ঘরের ভিতরে তাপের এখানে শোষণ ঘটে, বিকিরণ ঘটে, তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, ফলে সেই তাপ কিন্তু আর বের হতে পারে না। ওকে, এবার আসো গ্রিন হাউস গ্যাস, কিছু গ্যাসকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কোনগুলান? যে গ্যাসগুলান গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে। গ্রিন হাউস ইফেক্ট কেমনে তৈরি করে খেয়াল করো, এই এই চিত্রটা একটু ভালো করে খেয়াল করো। সূর্য থেকে তাপ আসতেছে, ঠিক আছে? সূর্য থেকে তাপ আসে, আগে যখন পৃথিবীতে শিল্প বিপ্লব ঘটেনি তখন কিন্তু সেগুলো আবার মহাশূন্যে মিলিয়েও যেত, সেই তাপগুলো কিন্তু আবার অধিকাংশটাই কি বেরিয়ে যেত। ফলে পৃথিবীর যে এভারেজ টেম্পারেচার, সেই এভারেজ টেম্পারেচারে তেমন কোনো তারতম্য ঘটতো না। কিন্তু কিছু গ্যাস উৎপাদন হয়েছে, কিছু গ্যাস উৎপাদন হয়েছে যে গ্যাসগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস নাম দিচ্ছি। এগুলোকে গ্রিন হাউস গ্যাস নাম দেওয়ার কারণ হচ্ছে, এই যে সূর্যের তাপ যেটা আসলো সেটা যখন বের হতে চাচ্ছে তখন কিন্তু একে আর বের হতে দিচ্ছে না। মানে এই গ্যাসগুলান তাপকে পৃথিবীতে আটকে রাখছে। খেয়াল করো, এই যে কাচের ঘর, এই কাচের ঘর বা এই কাচের যে ঘর গ্রিন হাউস, এটার যে কাজ যে সূর্য থেকে আসবে তাপ কিন্তু বের হতে পারবে না, ঠিক একই কাজ করছে এইখানে জমা হওয়া জড়ো হওয়া গ্যাসগুলো। সে কারণে আমরা এই গ্যাসগুলোর নাম দিয়েছি গ্রিন হাউস গ্যাস। তাহলে যদি প্রথম এভাবে প্রশ্ন করা হয় গ্রিন হাউস কি, গ্রিন হাউস গ্যাস কোনগুলো, প্রথমত আমরা জানবো হচ্ছে গ্রিন হাউস হচ্ছে, প্রথম কথাটা বলবো, গ্রিন হাউস হচ্ছে কতিপয় আচ্ছা গ্যাস ঠিক যে গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। হ্যাঁ, তারপরে গ্রিন হাউস গ্যাস কোনগুলো সেগুলো আমরা লিখবো। একটা কথা কিন্তু মনে রাখবে, সেটা হচ্ছে ন্যাচারালি কিছু গ্রিন হাউস গ্যাস তৈরি হয় ন্যাচারালি, যেমন জলীয় বাষ্প। এবং ন্যাচারালি গ্রিন হাউস গ্যাস তৈরি হতেই হবে। ন্যাচারালি গ্রিন হাউস গ্যাস যদি তৈরি না হয়, অর্থাৎ যদি কোনো গ্রিন হাউস গ্যাস এই পৃথিবীতে না থাকে, তাহলে আমরা এই পৃথিবীতে বসবাস করতে পারবো না। এখন পৃথিবীর টেম্পারেচার, এভারেজ টেম্পারেচার অ্যাবাউট 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। যদি গ্রিনহাউস গ্যাস না থাকে তাহলে পৃথিবীর এভারেজ টেম্পারেচার -18 ডিগ্রিতে নেমে যাবে, -18 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে পৃথিবীর এভারেজ টেম্পারেচার। তাহলে তখন কি পৃথিবী বাসযোগ্য থাকবে? মোটেও পৃথিবী বাসযোগ্য থাকবে না। আমাদের এই পৃথিবীর পরের যে প্ল্যানেট গুলো আছে, যেমন ধরো আহ জুপিটার, স্যাটার্ন, হ্যাঁ, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এই যে গ্রহগুলো, এই গ্রহগুলো কিন্তু শীতল গ্রহ। এই গ্রহগুলো শীতল। এই বৃহস্পতি এবং শনি তো গ্যাসে পরিপূর্ণ এবং শীতল গ্যাস, এবং তার পরের দুটা কিন্তু বরফ হয়ে গেছে। কেন বরফ হয়েছে? কারণ হচ্ছে ওখানে ওই গ্রিন হাউস ইফেক্ট হয় না, ঠিক আছে? ফলে গ্রিন হাউস গ্যাস এইটা পৃথিবীকে বাসযোগ্য করেছে, ন্যাচারালি যে গ্রিন হাউস গ্যাসগুলো এখানে উৎপন্ন হয়েছে সেগুলো। কিন্তু সমস্যাটা হচ্ছে মানুষের কারণে যে গ্রিন হাউস গ্যাসগুলান উৎপন্ন হচ্ছে, যে গ্যাসগুলান এভাবে জমা হয়ে হয়ে, এই যে দেখছো মেঘ তৈরি করছে জমা হয়ে হয়ে, সূর্যের তাপকে পৃথিবীতে আটকে রাখছে, এবং যে আটকে রাখার দরুন পৃথিবীর টেম্পারেচার দিন দিন বাড়ছে, যেটিকে আমরা বলছি গ্রিন হাউস ইফেক্ট। তো গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টিকারী যে গ্যাসগুলো, অর্থাৎ পৃথিবীতে তাপমাত্রা ধরে রাখার জন্য দায়ী যে গ্যাসগুলো, সেই গ্যাসগুলোকে বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তাহলে বলো গ্রিন হাউস গ্যাস কাকে বলে? এই প্রশ্নের উত্তরে এক বাক্যে কি বলবে?
পৃথিবীতে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকারী গ্যাসই হ্যাঁ, হচ্ছে গ্রিন হাউস। হ্যাঁ, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। ওকে, এখন আসো গ্রিন হাউস গ্যাস কোনগুলো। এখন আসো গ্রিন হাউস গ্যাস কোনগুলো, কোন গ্যাসগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলবো, কোন গ্যাসগুলো? প্রথমত গ্যাসগুলোর নাম লিখে নাও, টপিক নেম দাও গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস টপিক নেম, টপিক নেম দিয়ে প্রথম যে গ্যাসটির নাম লিখবে সেটির নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, এটা লিখো। দুই নাম্বার যে গ্যাসটার নাম লিখবে সেটি হচ্ছে মিথেন। মিথেন, মিথেন। তিন নাম্বার যে গ্যাসটার নাম লিখবে সেটি হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। ওকে, 4, 5, 6, এখানে যে গ্যাসগুলো সেই গ্যাসগুলোকে বলা হয় ফ্লুরোনেটেড গ্যাস। কি গ্যাস? ফ্লুরিনেটেড, ফ্লুরিনেটেড, ফ্লুরিনেটেড গ্যাস। এগুলোকে অনেকে বলে এফ গ্যাস বা অনেক সময় এফ কার্বন এভাবেও বলা হয়। ঠিক আছে, এইখানে তিনটা আছে, এই তিনটাকে তোমরা ছোটবেলায় পড়েছো শুধু সিএফসি নামে, কিন্তু এখানে আছে হলো পার ফ্লোরোকার্বন, পিএফসি, পার ফ্লোরোকার্বন। আচ্ছা, পার ফ্লোরোকার্বন, পার ফ্লোরোকার্বন, পার ক্লোরো ফ্লোরোকার্বন, এটা হচ্ছে পিএফসি। তারপর এখানে আছে হচ্ছে হাইড্রোফ্লোরোকার্বন, এইচএফসি, হাইড্রোফ্লোরোকার্বন, এইচএফসি। তারপর এখানে আছে সালফার হেক্সাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড, হেক্সাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড না, কিন্তু এটা ফ্লোরাইড। আচ্ছা, এই যে ছয়টা গ্যাস, এগুলোকে হিউম্যান মেড গ্রিনহাউস গ্যাস হিসেবে প্রথম তালিকা করা হয় 1997 সালে। তবে এর সাথে আরো একটা গ্যাসকে পরবর্তীকালে যুক্ত করা হয়, সেটি হচ্ছে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, নাইট্রোজেন, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, NF3। তো এগুলো হচ্ছে গ্রিনহাউস গ্যাস। এর সাথে অবশ্যই কিছু পরিমাণে, তো এই সাতটার নাম মনে রাখবে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য, কারণ এই সাতটা গ্যাসের কথা আহ কিয়োটো প্রোটোকলে বলা আছে। এর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস হিসেবে ব্যাপক ভূমিকা পালন করে পানি, জলীয় বাষ্প, এবং এখানে হচ্ছে যে ওজনও কিছু কিছু ক্ষেত্রে ভূমিকা পালন করে। ফলে এগুলো লিখে রাখতে পারো। দেখো, গত বিসিএস প্রিলিতেই কিন্তু বিজ্ঞানে একটা প্রশ্ন করেছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, বা কোনটি গ্রিনহাউস গ্যাস, এই টাইপের প্রশ্ন কিন্তু এর আগেও করেছে পরীক্ষায়। এইটা মনে রাখবে, ঠিক আছে? দেখো, সাতটা গ্যাসের নাম লিখতে পারছো কিনা? স্যার, 4 থেকে 7 পর্যন্ত এই গ্যাসগুলাকে কি বলে? 4 থেকে 6 পর্যন্ত ফ্লোরিনেটেড গ্যাস, ফ্লোরিনেটেড গ্যাস, এফ কার্বন বলে সংক্ষেপে। স্যার 7 নাম্বারটা একটু আবার বলবেন? নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড, NF3, এই গ্যাসটা পরবর্তীকালে যুক্ত হয়েছে। তাহলে বলো, গ্রিনহাউস গ্যাসে অক্সিজেন আছে?
নাই। ওই 37 কি 38তম পেজে দেখবা বিজ্ঞানে একটা প্রশ্ন, বিজ্ঞান অথবা ভূগোলে, যে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, অপশনে অক্সিজেন অক্সিজেন ছিল। হ্যাঁ, এই নাইট্রাস অক্সাইড কি বলতো? লাফিং গ্যাস। নাইট্রাস অক্সাইড কি বলো? লাফিং গ্যাস। আমি একদিন একটা আহ, আবৃত্তি সংগঠনে গিয়েছিলাম, তো ওই আবৃত্তি সংগঠনে মুখের বিভিন্ন ব্যায়াম করাচ্ছিল। তো যিনি ট্রেনার, খুব ভালো একজন ট্রেনার সেখানে ছিলেন, তিনি কিছু ব্যায়াম দেখিয়ে বলছিলেন যে এই ব্যায়ামগুলো করলে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে এবং আপনার সুখবোধ হবে। তো ঘটনাটা হচ্ছে যে এই নাইট্রাস অক্সাইড হচ্ছে হাসি উদ্রেক করে, তোমার তোমার ভিতরে একটা খুশি খুশি ভাব থাকবে, বুঝছো? নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস। যারা হাউসফুল সিনেমা দেখেছো তারা তো লাফিং গ্যাস বেশ ভালো করে চিনো। দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন আমরা ইয়ে করতে পারি, সলভ করতে পারি। 45তম পিঁড়িতে প্রশ্ন হয়েছে, খেয়াল করো এখানে যে গ্যাসগুলো আছে, গ্যাসগুলোর আমি একটা এখানে ইয়ে দেখিয়েছি, যে পার্সেন্টেজ দেখিয়েছি। কার্বন ডাই অক্সাইড কিন্তু ম্যাক্সিমাম, ঠিক আছে, 80%-এরও বেশি এখন। যদিও এখানে 80% লেখা আছে, এটা স্যার বিভিন্ন বছর বিভিন্ন হয়। তারপরে মিথেন আছে, নাইট্রাস অক্সাইড আছে, এগুলো 10%-এর নিচে। 80%-এর বেশি হয়ে যায় কার্বন ডাই অক্সাইড, কিন্তু সবচেয়ে কম হচ্ছে এই যে এগুলোর। তো এগুলোর মধ্যে সিএফসি তো এগুলোর মধ্যেই, সিএফসি তো এগুলোর মধ্যে, তার মানে সিএফসি কিন্তু খুবই কম, এবং দিন দিন কিন্তু এটা আরো কমে যাচ্ছে। যেমন তোমরা যখন স্কুলে পড়েছো, তখন স্কুলের বইয়ে একটা এরকম পার্সেন্টেজ দেয়া ছিল গ্রিন হাউস গ্যাসের, সেখানে কার্বন ডাই অক্সাইডকে 49% দেখাইছিল, ঠিক আছে। সেখানে মিথেনকে 18% দেখাইছিল, 6% দেখিয়েছিল এই নাইট্রাস অক্সাইডকে, 13% সিএফসি কে, এরকম একটা ইয়ে ছিল। তো সেটা দেখো যে এখন অনেক কমে গেছে। তাহলে কমছে কোনটার পরিমাণ, গ্রিন হাউস গ্যাসে কমছে কোনটার পরিমাণ? এই প্রশ্নটা 45তম পিঁড়িতে বিজ্ঞানী করেছিল, বলা কোনটা পরিমাণ কমছে? নাইট্রাস। ফ্লোরিনেটেড কার্বন। ফ্লোরিনেটেড কার্বন, সিএফসিও তার মধ্যে, সুতরাং অপশন অনুযায়ী সিএফসি উত্তর। বুঝতে পেরেছো কথা? তাহলে হুম। তাহলে বাড়ছে, যদি প্রশ্ন করে বাড়ছে কোনটা, তখন কি উত্তর করবে? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড। অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, গুড। এই তো তোমরা খুব ভালো বুঝতেছো। ক্লোরোফ্লোরোকার্বন। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে, লিখো গ্রিন হাউস গ্যাস নিঃসরণ। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ, কোন দেশ গ্রিন হাউস গ্যাস বেশি নিঃসরণ করে তার একটা তালিকা আমরা দেখব। গ্রিন হাউস গ্যাস সবচেয়ে বেশি নিঃসরণ করে কোন দেশ? এটার এটার তোমরা টপিক নেম দিয়ে 1, 2, 3 এবং 4 নাম্বার দিয়ে এই 4টা দেশের নাম লিখবে, কারা বেশি গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করে। দেখো তোমরা এটা দেখতে পাচ্ছ কিনা, এই দিকটা পরে আসো, আগে এই দিকে আসো। এই দেশগুলোর নাম দেখতে পাচ্ছ কিনা? স্যার বোঝা যায় না। আচ্ছা, প্রথমটা হচ্ছে চায়না, চীন। দ্বিতীয় হচ্ছে আমেরিকা। ইউনাইটেড হ্যাঁ, আমেরিকা। তৃতীয় হচ্ছে ইন্ডিয়া, ভারত। রাশিয়া। 4 নাম্বার হচ্ছে রাশিয়া। তাইলে সবচেয়ে বেশি গ্যাস কে নির্গমন করে? চায়না। গ্রিন হাউস গ্যাস সবচেয়ে বেশি নির্গমন করে চায়না। এখন দেখো, গ্রিন হাউস গ্যাসে 80%-এর বেশি কার্বন ডাই অক্সাইড, ফলে যেই দেশ গ্রিন হাউস গ্যাস বেশি নির্গমন করবে সেই দেশই কার্বন ডাই অক্সাইড গ্যাস বেশি নির্গমন করবে। এটা এটা মাথায় রাখবা। যেই দেশ বেশি কার্বন ডাই অক্সাইড নির্গমন করছে সেই বেশি গ্রিন হাউস গ্যাস নির্গমন করবে। ফলে কোন দেশটি বেশি কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গমন করে আর কোন দেশটি বেশি গ্রিন হাউস গ্যাস নির্গমন করে, এইটা একই প্রশ্ন। ওকে, তাহলে 4টা দেশ কে কে বলো? চায়না, আমেরিকা, আমেরিকা, ভারত ইন্ডিয়া। এবং রাশিয়া। এখন শোনো, এখানে একটা সংখ্যা এখানে আছে, এটা স্লাইড তোমাদেরকে দিলে তোমরা এটা দেখবে, সেটি হচ্ছে 12 বিলিয়ন টন উৎপাদন করে হচ্ছে চীন, আর আমেরিকা হচ্ছে 6 বিলিয়ন টন। তার মানে কি, চীন যা উৎপাদন করে তার অর্ধেক হচ্ছে আমেরিকা, আমেরিকা যা উৎপাদন করে তার অর্ধেক 3 বিলিয়ন টন হচ্ছে ভারত। তাহলে খেয়াল করো, ভারত।
তাহলে খেয়াল করো, আর কোন দেশ কোন দেশ বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে নির্গমন করে, এইটা তোমার বয়স যদি 35 হয় সে পর্যন্ত যদি বিসিএস পরীক্ষা দাও, চীন 1 নম্বরে থাকবে। চীন 1 নম্বরে থাকবে। কারণ দ্বিতীয় তৃতীয় দেশগুলা এত পিছিয়ে চীনের তুলনায় যে তারা এই 8-10 বছরের মধ্যে চীনকে টপকিয়ে 1 নম্বরে যেতে পারবে না। এটা মাথায় রেখো। কিন্তু এইখানে একটা বিষয় আছে। আর একটা প্রশ্ন গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ নিয়ে করা হয়, সেটি হচ্ছে, আচ্ছা একটু মিউট করো প্লিজ, আমার এখানে মিউট অপশনটা দেখা যাচ্ছে না। স্যার, হুম। চায়না কেন বেশি গ্যাস নিঃসরণ করে? কারণ তারা প্রোডাকশন বেশি করে, এটার তাদের কারণটা? ইন্ডাস্ট্রি বেশি, তারা অনেক বেশি কয়লা পোড়ায়, তারা অনেক বেশি পেট্রোলিয়াম পোড়ায়, ফসিল ফুয়েল তারা বেশি দহন করে, ফসিল ফুয়েল দহন করে বেশি, জীবাশ্ম জ্বালানি বেশি দহন করে সে কারণে। আচ্ছা, এখন শোনো স্যার মনোযোগ দিয়ে, বলো প্রশ্ন বলো। স্যার রাশিয়া কতটুকু গ্রিন হাউস গ্যাস? রাশিয়া রাশিয়া হচ্ছে 2.39 বিলিয়ন টন, মানে ইন্ডিয়ার চাইতে একটু কম। জি স্যার। দেখো, আরেকটা প্রশ্ন করে পরীক্ষায়, সেটি হলো পার ক্যাপিটা, মাথাপিছু কোন দেশ বেশি নির্গমন করে, মাথাপিছু কোন দেশ বেশি নির্গমন করে। এইখানে ঘটনাটা ঘটে যেটি, সেটি হলো মাথাপিছু কোন দেশ নির্গমন করে, এখানে বেশ কয়েকটা দেশ একদম কাছাকাছি থাকে। তো আমি রিসেন্ট একটা জরিপ দেখলাম, এটা যে জরিপটা বলছে যে 2030 সাল পর্যন্ত যে ঘটনাটা ঘটবে সেটি হচ্ছে মাথাপিছু নিঃসরণকারী 1 নম্বরে থাকবে সৌদি আরব, 2 নম্বরে ইউএস, 3 নম্বরে কানাডা, 4 নম্বরে অস্ট্রেলিয়া। এখানে অনেক সময় কাতারের নাম দেখো, ওই দেশের নাম দেখো, যে দেশগুলোর জনসংখ্যা একদম কম। অনেক অনেক জরিপকারী প্রতিষ্ঠান সেই দেশগুলোকে হিসাবের মধ্যে রাখেই না, কারণ মাথাপিছু মানে কি জনসংখ্যা দিয়ে ভাগ করে। তো একদম কম যে দেশের জনসংখ্যা, তারা কম নিঃসরণ করলেও কিন্তু তাদের কি অনেক কম হবে। আবার চায়না অনেক বেশি নিঃসরণ করলেও মাথাপিছুতে তারা দেখবা যে পিছিয়ে থাকবে, কারণ তাদের জনসংখ্যা তো অনেক বেশি। ইন্ডিয়ার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো যাই হোক, এইটা তোমরা হচ্ছে যে পরীক্ষার আগ মুহূর্তে যে যদি কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে জরিপ প্রকাশ হয়, ধরো তোমাদের পরীক্ষা হবে সামনের বছর, পরীক্ষার 6 মাস আগে কোনো একটা প্রতিষ্ঠান একটা জরিপ দিয়েছে, সেখানে একটা তথ্য আছে, ওই তথ্যটা পড়ে যাবে। আর এখন খাতায় লিখে রাখতে পারো, মাথা পিছু গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী, 1 নম্বর সৌদি আরব, 2 নম্বর আমেরিকা, 3 নম্বর কানাডা, 4 নম্বর অস্ট্রেলিয়া। এটা তোমরা দিতে পারো, 1 নম্বর সৌদি আরব, 2 নম্বর আমেরিকা, 3 নম্বর কানাডা, 4 নম্বর অস্ট্রেলিয়া। এটা কি প্রশ্নটা হচ্ছে মাথা পিছু কে বেশি নির্গমন করে। দেখো লিখতে পারলে কিনা। জি স্যার। না স্যার, এখনো লেখিনি। লিখো লিখো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার আমি তো নতুন, আমি এর আগেও মানে বিসিএস এর জন্য কোনো প্রিপারেশন নিই নেই, আমি বই সম্পর্কে জানি না। তো স্যার কি কি বই কিনতে হবে বা কোন ব্র্যান্ডের বইগুলো কিনবো, নাকি আচ্ছা কোচিং আচ্ছা এ আচ্ছা, গিয়ে আসলে লাইব্রেরিতে? আমি এই যে সামনে মাসের 1 তারিখে 1 নম্বর লেকচারে ক্লাস নিব, তুমি ওই 1 নম্বর লেকচারটা করো, এই যে আর কয়েকদিন পরেই করো। আমি 1 নম্বর লেকচারে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধরে শুধু আলোচনা করব যে কোত্থেকে পড়া তুমি শুরু করবে, কি পড়বে। ঠিক আছে, আজকে এটা আর আলাপ না করি, তাইলে আমার অনেক রাত হয়ে যাবে শেষ করতে। তুমি স্যার, আপাতত তার যেগুলো নাম্বারটা পড়াচ্ছি কি? সেগুলো পড়ো, আর কনফিডেন্সের বই একটা মাস্ট লাগবে, সুতরাং কনফিডেন্সের বইটা কিনে নিও। কনফিডেন্স ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক বিষয় বলে বইটা কিনে নিও। আচ্ছা, কনফিডেন্সের বই কি স্যার লাইব্রেরিতে পাওয়া যায়?
না না, যে কোনো একটা নিকটতম ব্রাঞ্চ থেকে কিনে নিই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আসো। ওখানে সৌদি আরব, আমেরিকা, স্যার কানাডা, তারপর কি ছিল স্যার? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, সৌদি আরব, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া। এটা দেখা যাচ্ছে না? স্যার মাঝে মধ্যে ডিস্টার্ব। ঘোলাটে দেখা যাচ্ছে স্যার, জি, ঘোলাটে গোলাতে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ক্লিয়ার তো আসে না স্যার স্যার। গ্রিন হাউস গ্যাসের যে পার ক্যাপিটা একটা মেজার আছে, ঠিক সেরকম কি পার স্কোয়ার কিলোমিটার এরকম কোনো মেজার আছে? হ্যাঁ, এটা পার ক্যাপিটা মেজার আছে, হ্যাঁ। যে কত মেট্রিক টন, যেমন সৌদি আরব 17.6, আমেরিকাকেও দেখাচ্ছে 17.6, কানাডাকে দেখাচ্ছে 15.7, অস্ট্রেলিয়াকে দেখাচ্ছে 14.9। এগুলো হচ্ছে মেট্রিক টন। ওকে, আসো। সেক্টর ভিত্তিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ, সেক্টর ভিত্তিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। এই প্রশ্নটাও বিসিএস পরীক্ষায় দিয়েছিল 45তম প্রিলিতে, সেটি বিজ্ঞানে। তো এইটা বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপে বিভিন্ন রকম তথ্য তুমি পাবে। এখানে যে তথ্যটা আমি দিয়েছি, এইটা হলো ওই যে 45-এ বিসিএস যে প্রশ্নগুলো করেছিল, প্রশ্নের যে অপশনগুলোর ভাষা, সে অপশনগুলোর ভাষার সাথে এটা মিলে যায়। ঠিক আছে, সে কারণে আমি এইটাকেই তোমাদের জন্য আমি নিয়েছি। সেক্টর ভিত্তিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের 1 নম্বর সেক্টরটা হচ্ছে সবচেয়ে বেশি, যেটা সেটা এইটা সবচেয়ে বেশি, এটি হচ্ছে বিদ্যুৎ ও তাপ উৎপাদন। তো সবচেয়ে বেশি হচ্ছে বিদ্যুৎ ও তাপ উৎপাদন, বিদ্যুৎ ও তাপ উৎপাদন। বিদ্যুৎ ও তাপ উৎপাদন 25% করে, 25% করে বিদ্যুৎ ও তাপ উৎপাদন। ঠিক আছে, এরপরে দ্বিতীয়টা খুবই কাছাকাছি। দ্বিতীয়টা হচ্ছে কৃষি, বন, বন ও অন্যান্য ভূমি ব্যবহার, এটাও করে হচ্ছে 24%। এটা 28 মনে করো না, বাংলায় লিখতেছি 24%। 3 নম্বর সেক্টরটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে শিল্প, শিল্প, শিল্প হচ্ছে 21%। ওখানে দেয়া আছে, তোমরা এটাও দেখে নিতে পারো। এবং 4 নম্বরটা হচ্ছে, দেখো এখানে পরিবহনের কথা বলা আছে, পরিবহন, স্যার 3 নাম্বারটা কি লিখছেন? শিল্প, শিল্প 21%। আর পরিবহন 4 নম্বর হলো পরিবহন, পরিবহন হচ্ছে 14%, পরিবহন হচ্ছে 14%। এই যে চারটা লিখলাম, এগুলো হচ্ছে সেক্টর ভিত্তিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ। এটা নিয়েও বিজ্ঞানে একটি প্রশ্ন করেছিল। স্যার কৃষি কি 24%? হ্যাঁ, 24%। শিল্প 21, পরিবহন হচ্ছে 14। নেক্সট টপিক নেম দাও, ওজোন স্তরে ক্ষয়, ওজোন স্তরে ক্ষয়। স্যার আগের টপিকটা আর একটু দেন, একটু বাকি আছে স্যার। কি বাকি আছে? জি স্যার লিখছি, ঠিক আছে স্যার। ওজোন স্তরে ক্ষয়। শোনো, এই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে অ্যাটমসফিয়ার আছে, এই অ্যাটমসফিয়ারে অনেকগুলো স্তর আছে। বলো তো কয়টা স্তর আছে? কয়টা না স্যার? 5টা স্তর বলবে, 5টা। আচ্ছা। ট্রপোস্ফিয়ার একটা, ট্রপোস্ফিয়ার, ট্রাইকোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তো 18 কিলোমিটার 20 কিলোমিটার গেলেই তোমার দ্বিতীয় স্তরটা শুরু হবে, স্ট্র্যাটোস্ফিয়ার। প্রথমটা ট্রপোস্ফিয়ার, তারপরেরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এইটা এইখানে হচ্ছে, অপমন্ডল স্যার। হ্যাঁ এইখানে হচ্ছে প্রথম স্তর, তারপরে এটা হলো দ্বিতীয় স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার। তো প্রথম স্তরটা পার হয়ে তুমি যখন এই স্ট্র্যাটোস্ফিয়ারে যাবে, সেইখানে গেলে তুমি ওজোন গ্যাসের একটা স্তর পাবে। ওজোন গ্যাসের স্তর, কিসের স্তর? ওজোন গ্যাসের স্তর। ওজোন গ্যাসের যে একটা স্তর আছে, সেইটা আবিষ্কার হয়েছে খুব বেশি বছর আগে না, 100 বছর আগে। ওজোন স্তর আবিষ্কার, বলো ওজোন স্তর আবিষ্কার কবে হয়েছে?
ওজোন স্তর আবিষ্কার হয়েছে 1913 সালে। দুজন বিজ্ঞানী ওজোন স্তর আবিষ্কার করেছেন, ওরা ফ্রান্সের পদার্থবিজ্ঞানী। একজনের নাম হচ্ছে চার্লস ফেব্রি। চার্লস ফেব্রি। আরেকজনের নাম হচ্ছে হেনরি বুইসন। হেনরি বুইসন। একজনের নাম চার্লস ফেব্রি, আরেকজনের নাম হেনরি বুইসন। এই দুজন দুজন তো এই জন্য প্লাস চিহ্ন দিয়ে লিখলাম। তোমরা স্কুলে পড়ার সময় ওই যে 9-10-এ পড়ার সময় আর কি, বেঞ্চে, তারপরে বিভিন্ন ওয়ালে, গাছের গায়ে প্লাস চিহ্ন দিয়ে নাম লিখতে না? হ্যাঁ, এই কারণে আমিও ওই যে প্লাস চিহ্ন দিয়ে দুজনের নাম লিখলাম। এই দুজন, চার্লস ফেব্রি কোন দেশের বিজ্ঞানী? এরা হলো ফ্রান্সের পদার্থবিজ্ঞানী। এরা ওজোন স্তর আবিষ্কার করছে কত সালে বলো? 1913 1913 সালে। সালে। 1913 সালে। হ্যাঁ, এখন দেখো এই ওজোন স্তরের গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সাংঘাতিক কাজ। সূর্য থেকে যখন এই রশ্মি নির্গত হচ্ছে, এর মধ্যে আল্ট্রা ভায়োলেট রে বলে একটা ক্ষতিকর রশ্মি আছে। আল্ট্রা ভায়োলেট রে। আল্ট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি মানুষের স্কিনে ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে, এটি ক্ষতিকর। তো এই আল্ট্রা ভায়োলেট রে যখন ওজোন স্তর পার হয়, তখন এটি যে ক্ষতির পরিমাণ সেটি কমে যায়। আবার রিফ্লেক্টেড হয়ে যাওয়ার ঘটনাও ঘটে, ফলে মানবকুলের যে ত্বক সেটি রক্ষা পায়। ওকে, কিন্তু সমস্যাটা হচ্ছে কিছু উপাদান আছে, যে উপাদানগুলোকে বলা হয় ওডিএস। ওডিএস বলে কিছু উপাদান আছে, ওডিএস। ওডিএস হচ্ছে, ওডিএস আছে, ওডিএস হলো ওজোন লেয়ার, ওজোন লেয়ার ডিপ্লেশন সাবস্টেন্সেস। ওজোন লেয়ার ডিপ্লেশন, ডিপ্লেশন সাবস্টেন্সেস মানে ওজোন স্তরে ক্ষয় সৃষ্টিকারী উপাদান। এই উপাদানগুলো কোনগুলান? এই উপাদানগুলো হচ্ছে, ওজোন স্তরে ক্ষয় সৃষ্টিকারী উপাদানগুলো হচ্ছে সিএফসি, হাইড্রো সিএফসি, তারপরে ভিওসি, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। এগুলো ওজোন স্তরে ক্ষতি ঘটায় বিধায় এদেরকে বলা হয় ওডিএস। এরা গিয়ে এই ওজোন স্তরে ওজোন গ্যাসের সাথে কেমিক্যাল রিয়াকশন করে। দেখো, রিয়াকশন করার ফলে কি হচ্ছে, ওজোন স্তরে ক্ষয় সৃষ্টি হচ্ছে। দেখো, এই ক্ষয় হয়ে স্তরটা এরকম পাতলা হয়ে যাচ্ছে। আর একটু বেশি ক্ষয় হলে কি হবে দেখো তো, এটা একদম এই পর্যন্ত মিলিয়ে যাবে, অর্থাৎ ওজোন একটা হোল তৈরি হবে, ওজোন লেয়ারে একটা গর্ত তৈরি হবে। স্বাভাবিকভাবে এই পুরো, এটা যদি একটা গর্ত তৈরি হয়ে ফাঁকা হয়ে যায় লেয়ারটা, তখন কিন্তু সূর্যের কি, সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে সেটা সরাসরি পৃথিবীতে আসবে, যেটা মানুষের সমস্যা, স্কিনের জন্য সমস্যা। তো ওজোন লেয়ারে যে হোল তৈরি হয়েছে, ছিদ্র তৈরি হয়েছে, সেইটা প্রথম যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন বা দেখেছেন আর কি, যে ওজোন স্তরে ক্ষয়, ওজোন স্তরে ছিদ্র, ছিদ্র প্রথম লক্ষ্য করেন। ওজোন স্তরের ছিদ্র প্রথম লক্ষ্য করেন। যে বিজ্ঞানী ওজোন স্তরের ছিদ্র প্রথম লক্ষ্য করেন, তিনি একজন যুক্তরাজ্যের বিজ্ঞানী। ওনার নাম হচ্ছে জোনাথন শাকলিন। জোনাথন শাকলিন। তিনি ওজোন স্তরে প্রথম এই হোল তৈরি হয়েছে সেটা নিয়ে রিপোর্ট করেন। তারপরে তো ওজোন স্তর রক্ষার জন্য বিভিন্ন চুক্তি টুক্তি হলো। তো আমি যদি একটা প্রশ্ন তোমাদের করি, ওজোন স্তরের কাজ কি, কি উত্তর দিবে? ওজোন ওজোন স্তরের কাজ কি? অতি বেগুনি রশ্মি প্রকাশ বাধা দেওয়া। হ্যাঁ, সূর্যের অতিবেগুনি সূর্যের রশ্মি থেকে আমাদের সূর্য থেকে নির্গত
ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে সুরক্ষা প্রদান। এটা আমরা বলতে পারি। ওকে। স্যার কোনো এক সময় যদি অতি বেগুনি রশ্মিটা বেড়ে যায় তাহলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি আমরা? বললাম তো স্কিন ক্যান্সার হয়, ঘটবে স্কিন ক্যান্সার, ত্বক পুড়ে যাবে, ত্বকের বিভিন্ন রকম রোগ টোগ দেখা দিবে। ফলে ফলে তুমি যে প্রশ্ন করছো কি নাম তোমার, আমি এখানে দেখতে পাচ্ছি না, আগে তো দেখতে পাইতাম। স্যার জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল ফেরদৌস। তুমি যখন বাসা থেকে বের হবা ওই নটা, বাংলাদেশে ইউভি রে পড়ার সময় হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত। তুমি যখন এই সময়ে বাসা থেকে বের হবা তখন হচ্ছে ছাতা ব্যবহার করবা, ছাতা আমব্রেলা। তারপরে হচ্ছে ব্যবহার করবা হচ্ছে ওই সানস্ক্রিন, বিভিন্ন ক্রিম লোশন পাওয়া যায় সানবার্ন ঠেকানোর জন্য। দেখবা বিভিন্ন ওই লরিয়েলের, ল্যাকমির ইউভি প্রোটেক্টেড লোশন আছে, ওইটা লাগাবা। আর চোখের সুরক্ষার জন্য সানগ্লাস, এই সানগ্লাস, সানস্ক্রিন এবং ছাতা, এই 3টা জিনিস হচ্ছে ইউভি রে থেকে সুরক্ষার জন্য ব্যবহার করতে হয়। বুঝছো? স্যার কোন কোম্পানির বিজ্ঞাপন করে দিয়েছে, এটা তো ঠিক হইলো না। এর মধ্যে মনে হয় পিনাকির একটা কোম্পানি আছে। আচ্ছা, এবার আসো, ওজোন স্তরে ক্ষয় ব্যাপারটা বুঝে ফেলেছো নিশ্চয়ই। স্যার সিএফসির পরে এটা কি লিখছেন? এসসিএফসি? এই সিএফসি, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন, হাইড্রোক্লোরোফ্লুরোকার্বন। আর তারপরে লিখছি ভিওসি, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। আচ্ছা, তাহলে কি কি আলোচনা করলাম এখন পর্যন্ত যদি একবার একটু দেখে নেই, সেটি হলো যে আলোচনা করেছি, একটু দেখে নেই গ্রিন হাউস কি, কাঁচের তৈরি ঘর। এখানে গ্রিন হাউসের যে টেকনিকটা সেটা আলাপ করেছি। আচ্ছা, তারপরে গ্রিন হাউস গ্যাস কোনগুলান সেগুলো আলাপ করেছি। গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কোন দেশ বেশি করে, মাথাপিছু কারা বেশি করে সেটা বলেছি। সেক্টর ভিত্তিক গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ নিয়ে কথা বলেছি, এবং ওজোন স্তরে ক্ষয়। কোনো প্রশ্ন আছে? স্যার এই যে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, এগুলো কি, এটার ভিতরে কি কি থাকতে পারে? ও বিজ্ঞানীরা বলতে পারবে, এগুলো কি আমি বলতে পারি? ওই কেমিস্ট্রিতে যারা পড়ছে ওদেরকে জিজ্ঞেস করবা। আমি সাংবাদিকতায় পড়ার লোক, তোমার যেটুকু পড়াচ্ছি এই তো আমার জন্য অনেক। আমি নিজে তো এগুলো বুঝি না। এই সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন, এগুলো কি, এগুলো বুঝি না। বুঝছো? এগুলো তোমাদের বিজ্ঞানী টিচারে জিজ্ঞেস করবো। হুম? এটি না স্যার জীবনে বোঝা হইতো না, 9-10-এ বুঝি নাই স্যার। পরিবেশ দূষণ। এ দেখছো পৃথিবীর কি অবস্থা, একদম পৃথিবী এক দূষিত হয়ে গেছে, বুঝছো? একদম শেষ পৃথিবী। ছবিটা দেখলে বোঝা যায় পৃথিবীর অবস্থা এখন এত, পৃথিবীর ফুসফুস নষ্ট হয়ে গেছে, পৃথিবীর হার্টে প্রবলেম, ব্রেনে প্রবলেম, এবং দ্য আর্থ শুড বি হসপিটালাইজড, পৃথিবীকে হসপিটালে ভর্তি করানো দরকার, এই অবস্থা চলে গেছে পৃথিবী। তো এই অবস্থা যাওয়ার জন্য ওই গ্রিন হাউস ইফেক্ট, এগুলো সেগুলো সবকিছু দায়ী। আর একটা বড় কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, যে পলিউশন গুলোর মধ্যে আহ এই এয়ার পলিউশন আছে, যে পলিউশন গুলোর মধ্যে সাউন্ড পলিউশন আছে, যেগুলোর মধ্যে ওয়াটার, এই সাউন্ড পলিউশন বলছি না, না এটা সাউন্ড পলিউশন হবে না। লিখে নাও কি কি পলিউশন পড়তে হবে। এয়ার পলিউশন, এটা ইংরেজি হচ্ছে নয়েজ পলিউশন। এটা হচ্ছে ওয়াটার পলিউশন, আর হলো অ্যাসিড রেইন। এটা তো অ্যাসিড রেইনের আর কি, অ্যাসিড রেইন। এই দূষণগুলো না আমাদেরকে একটু ধারণা নিতে হবে এই দূষণগুলো সম্পর্কে। এয়ার, নয়েজ, ওয়াটার, অ্যাসিড রেইন। পৃথিবীর চেহারা দেখে একটু মায়াই লাগছে। এয়ার পলিউশন, বায়ু দূষণ, প্রধানত 3টি কারণে, টপিক নেম বায়ু দূষণ, প্রধানত 3টি কারণে এয়ার পলিউশন ঘটে। এয়ার পলিউশন ঘটে, প্রধানত 3টি কারণে এয়ার পলিউশন ঘটে। কি সেই কারণ? একটা হচ্ছে এই সিএফসির কারণে। আচ্ছা, সিএফসি, এটির আবিষ্কারকের নামটা মনে রেখো তো।
এটার আবিষ্কারক হচ্ছে প্রফেসর মিডসলে। প্রফেসর মিডসলে। আচ্ছা, তারপরে হচ্ছে লিখো এসপিএম। এসপিএম এর পূর্ণ রূপটা জানলেই বুঝতে পারবে। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারস। পার্টিকুলেট ম্যাটারস। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারস আবিষ্কারকের নামটা একটু বললেন। বিভিন্ন পদার্থের বিচ্ছিন্ন কণা যেগুলো বাতাসে ভেসে বেড়ায় সেগুলোর এসপিএম বলে। গতকালকেই পত্রিকায় রিপোর্ট ছিল ঢাকা বায়ু দূষণের বিশ্বে চতুর্থ। ওই এসপিএম বেশি পাওয়া গেলে দূষণ, বায়ু দূষণ। এসপিএম কম মানে ভালো বাতাস, বিশুদ্ধ বাতাস। আরেকটা হচ্ছে পপস। পপস কি? পপস হচ্ছে পারসিস্টেন্ট পারসিস্টেন্ট অর্গানিক পলুট্যান্ট। অর্গানিক পলুট্যান্ট। অর্গানিক পলুট্যান্টস। ওকে। পারসিস্টেন্ট পারসিস্টেন্ট অর্গানিক পলুট্যান্টস, এগুলোকে বলা হয় পপস। এর মধ্যে কিছু পপস আছে 12টি রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ যেগুলোকে আবার বলা হয় ডার্টি ডজন। ডার্টি ডজন বলে, যেগুলো কীটনাশক হিসেবে ব্যবহৃত হয় না, ওগুলো অধিকাংশই ডার্টি ডজন নামে পরিচিত। এগুলো একসঙ্গে বলা হয় হচ্ছে পপ, পারসিস্টেন্ট অর্গানিক পলুটেন্টস। এসবের কারণে বায়ু দূষণ ঘটে। লিখে নাও। স্যার আবিষ্কারকের নামটা একটু বলেন, বোঝা যাচ্ছে না। প্রফেসর মিড জলে, ময়রস্বইকা ড বর্গীয় জ লয়িকা। স্যার পারসিস্টেন্ট অর্গানিক এটার পরে কি লেখা হয়েছে? পলুটেন্ট পলুটেন্ট পলুটেন্ট। বানানটা বোঝা যায় না। দূষক দূষক দূষণকারী। আচ্ছা, আর্সেনিক সমস্যা নিয়ে একটু পড়াশোনা করো। আর্সেনিক সমস্যা নিয়ে যেটা পড়াশোনা করবা সেটা হচ্ছে আহ স্যার, ওখানে যে পপস লিখছেন এটা কি মূলত রাসায়নিক পদার্থের কারণ? রাসায়নিক পদার্থ। আমি তো পূর্ণ নাম বললাম পপসের, পারসিস্টেন্ট অর্গানিক পলুটেন্ট। আচ্ছা, আর্সেনিক সমস্যা। আর্সেনিক সমস্যার মধ্যে যে তথ্যটা পড়বা সেটি হচ্ছে আর্সেনিক সমস্যাটা আসলে কি। আর্সেনিক একটা মৌলিক পদার্থ, ধাতু, এটা একটা মেটাল। এস প্রতীক, 33 মেবি পারমাণবিক সংখ্যা। তো এই আর্সেনিক পানিতে যদি বেশি পরিমাণে থাকে, মাত্রার যদি অতিরিক্ত থাকে, সেই পানি দীর্ঘদিন ব্যবহার করলে তোমার এই হাত পায়ে অনেক ঘাটা কি কি সব রকমের রোগ হয়, যেটাকে আর্সেনিকোসিস বলে। তাহলে তোমাকে যে জিনিসটা এখানে জানতে হবে সেটি হচ্ছে WHO এর মতে, WHO এর মতে আর্সেনিকের সহনীয় মাত্রা। WHO এর মতে আর্সেনিকের সহনীয় মাত্রা 0.01 মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে আর্সেনিকের সহনীয় মাত্রা। ঠিক আছে? 0.01 মিলিগ্রাম পার লিটার। এইটা মনে রাখবা। যদিও বাংলাদেশ এটা আবার মানে না, অন্য কথা বলে, কিন্তু সেটা বলুক, আমরা এই WHO স্ট্যান্ডার্ডটা জানবো যে আর্সেনিকের সহনীয় মাত্রা হচ্ছে এটা। এটার বেশি যদি আর্সেনিক থাকে, এটা যদি বেশি পরিমাণে আর্সেনিক থাকে, তাহলে বুঝবো যে ওই পানি দূষিত। আচ্ছা, এরপরে একটা কথা এখানে লিখো, সেটি হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশে নলকূপের পানিতে নলকূপের পানিতে
আর্সেনিক এর প্রথম উপস্থিতি। আর্সেনিকের প্রথম উপস্থিতি পাওয়া যায় কবে? 1993 সালে। এবং এটা যেখানে পাওয়া যায় সেটি হচ্ছে সর্বপশ্চিমের জেলা বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে। চাপাই নবাবগঞ্জে কেউ আছো? চাপাই নবাবগঞ্জে। এই হলো আর্সেনিক প্রবলেম। এবার আসো অ্যাসিড রেইন, অ্যাসিড বৃষ্টি। তুমি ডিজেল পোড়াচ্ছ, এই যে গাড়ি চালাও, বাস চালাও, কার্বন ডাই অক্সাইড বের করো, তারপরে আরো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে নাইট্রোজেন অক্সিজেনের অনেকগুলো যৌগ আছে, সেগুলো বের করতে তুমি করতেছো। জলীয় বাষ্প মেঘ হচ্ছে, এখানে পানি আছে, পানির সাথে নাইট্রোজেন অক্সিজেনের যৌগ, সালফার অক্সিজেনের যৌগ মিক্সড হয়। এবার যখন ঝরতেছে তখন কি হয়ে ঝরতেছে? সালফিউরিক অ্যাসিড হয়, সালফিউরিক অ্যাসিড হয়। আর না হয় ঝরতেছে কি হয়? নাইট্রিক অ্যাসিড হয় ঝরতেছে, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড হয় ঝরতেছে। ওকে, তাহলে হুম। অ্যাসিড বৃষ্টি কি? আমরা বলবো যে বৃষ্টির পানিতে অ্যাসিডের উপস্থিতিকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিতে অ্যাসিডের উপস্থিতি। প্রথম তথ্যটা লিখবে অ্যাসিড বৃষ্টির সাথে, অ্যাসিড বৃষ্টির সাথে অ্যাসিড, বাংলা লিখতে গেলে শুধু ভুল হয়। অ্যাসিড বৃষ্টির সাথে, অ্যাসিড বৃষ্টির সাথে পরিবেশ দূষণের, পরিবেশ দূষণের প্রথম সম্পর্ক নির্ণয় করেন, সম্পর্ক নির্ণয় করেন ব্রিটিশ বিজ্ঞানী, ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট স্মিথ। ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট স্মিথ, সে হচ্ছে এই অ্যাসিড রেইনের সাথে কি পরিবেশ দূষণের সম্পর্ক নির্ণয় করেন। অ্যাসিড বৃষ্টিতে, পরের তথ্য, অ্যাসিড বৃষ্টিতে প্রধানত দুটি অ্যাসিড থাকে, প্রধানত দুটি অ্যাসিড থাকে। অ্যাসিড বৃষ্টিতে প্রধানত দুটি অ্যাসিড থাকে, দুটি অ্যাসিড থাকে। এই যে বললাম সালফার ডাই অক্সাইড, যেটি কিনা সালফিউরিক অ্যাসিড হয়ে ঝরতেছে, আর নাইট্রোজেন এবং অক্সিজেনের অনেকগুলান যৌগ আছে যেটি কিনা নাইট্রিক অ্যাসিড করে। এই দুটো অ্যাসিডের নাম মনে রাখবা, আর ওই ভদ্রলোকের নামটা মনে রাখবা। ঠিক আছে? আচ্ছা, এবার জাস্ট শুধু তোমাদেরকে এই যে সাউন্ড পলিউশন, যেটা নয়েজ পলিউশন, শব্দ দূষণ নিয়ে একটা তথ্য দিয়ে আজকে আলোচনা শেষ করব। শব্দ দূষণ, শব্দ দূষণ। খেয়াল করো এখানেও ডাব্লিউএইচও কে জানতে হবে। ডাব্লিউএইচও এর তথ্য মতে, তথ্য মতে 65 ডেসিবলের বেশি শব্দ হচ্ছে দূষণ। দূষণ 65 এর বেশি হলেই তবে ক্ষতিকর শব্দ, ক্ষতিকর শব্দ
75 ডেসিবলের বেশি। এটা ডাব্লিউএইচও বলেছে। ঠিক আছে, এইটা মনে রাখো। ওকে, তো এই হলো তোমাদের সাথে আমার পরিবেশের আলোচনাটা। পরিবেশের এই আলোচনা থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে প্রশ্ন তুলনামূলক কম হয়, প্রশ্ন হয় বেশি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পরিবেশগত কূটনীতি থেকে। এই কূটনীতির মধ্যে পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তি আছে, কনভেনশন আছে, প্রটোকল আছে, এগ্রিমেন্ট আছে, পরিবেশ বিষয়ক বিভিন্ন সম্মেলন আছে, কপ সম্মেলন আছে, ধরিত্রী সম্মেলন আছে, তারপরে পরিবেশ নিয়ে কাজ করে যে সংগঠনগুলো সেগুলো আছে, পরিবেশ বিষয়ক কিছু তহবিল আছে। এগুলো আমরা আলোচনা করব হচ্ছে আগামী ক্লাসে। সম্ভবত সামনের মাসের প্রথম দিনই তোমাদের সাথে আমার ক্লাস হবে। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আমি আজকের আলোচনা শেষ করে দিব। যদি কোনো প্রশ্ন স্যার, থাকে তোমরা সেটা করতে। পরিবেশের তো 4টি উপাদান, তো বাকি 2টা উপাদান কি গুরুত্বপূর্ণ না? কি 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 বলো তো? পরিবেশ দূষণের তো 4টি উপাদান, 2টা আলোচনা করা হয়েছে, বায়ু ও শব্দ। বাকি 2টা কি গুরুত্বপূর্ণ না? ওই যে পানি তো বললাম, পানি তো কি বলে, পানি দূষণ তো আর্সেনিক নাম দিয়ে পানি দূষণ পড়ালাম। তারপরে শব্দ শুধু পড়াই নাই, ওখানে 4টার মধ্যে আরেকটা ছিল অ্যাসিড রেন, ওটাও তো পড়ালাম। জি স্যার, ওটা করানো হয়েছে। তাহলে স্যার, বলো বলো। যুদ্ধবন্দীদের যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভার কোন নম্বর কনভেনশন স্যার? আচ্ছা, যুদ্ধ বন্দীদের যে আচরণ, যুদ্ধ যুদ্ধবন্দীদের বন্দীদের প্রতি প্রতি আচরণ। যে আচরণ সেটা হচ্ছে 3 নম্বর জেনেভা কনভেনশন। স্থলভাগে যুদ্ধাহতদের সেবা সংক্রান্ত কনভেনশন হচ্ছে প্রথমটা, জলভাগে যুদ্ধাহতদের দ্বিতীয়টা, আর তৃতীয়টা হচ্ছে যুদ্ধবন্দীদের অধিকার সংক্রান্ত, 4 নম্বরটা হচ্ছে বেসামরিকদের সুরক্ষা সংক্রান্ত। ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থেকো, আজকে শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।